আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের লাস্ট ক্লাস করব। আপনারা দেখতেছেন স্ক্রিনে এরকম বড় বড় প্রশ্ন সমাধান করব। তো আপনারা সবাই প্রস্তুত তো নাকি? রেডি থাকলে একটু কমেন্টে জানাবেন, রেডি না থাকলে বলেন রেডি করার জন্য কি করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টের 3টা ক্লাস নিতেছি, 2টা ক্লাসে হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রথম দিনের ক্লাসটা একটু ছোট হয়ে গেছে। ওকে, শুরু করতে পারি? লাইভে যারা জয়েন করছেন একটু রেসপন্স করেন। ওকে, তাহলে আপনার স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছেন। এই আইটেমটার নাম হচ্ছে সাম ডিফিকাল্ট কোশ্চেন, মানে কিছু প্রশ্ন আছে বড়। এই প্রশ্নগুলো আমরা এই পার্টের আন্ডারে সমাধান শিখবো, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট রিলেটেড প্রশ্ন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রশ্ন আর কি ইকুয়েশন রিলেটেড, তো এগুলা রিটেনের জন্য কাজে লাগবে। তো যেগুলো আর কি সমীকরণ সাজাই দিলে বাকি সমাধান আপনারা করতে পারবেন, সেগুলো আমি সমীকরণ সাজাই দিব। আর সমীকরণ সাজানোর জন্য যে লজিক লাগে সেই লজিকটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো এর আগের 2টা ক্লাসকে আপনারা সবাই করছেন? যারা যারা লাইভে জয়েন করতেছেন, ওকে। তাহলে 37 নম্বরে বলতেছে কি যে আরমান ওয়ান্টেড টু হ্যাভ টাকা। এই বড় অঙ্কর অর্থের সামারিটা করা সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে অঙ্কের সমাধান। তাহলে আরমান ওয়ান্টেড চাই টু হ্যাভ টাকা 39,200 অ্যাজ ইন্টারেস্ট আফটার 5 ইয়ার। 5 বছর পরে সে যেন সুদ হিসাবে 39,200 টাকা পায়, এটা তার প্ল্যান। হি হ্যাজ ইনভেস্টেড অ্যান অ্যামাউন্ট, সে একটা টাকা বিনিয়োগ করলো ইন অ্যান অ্যাকাউন্ট ফর 1 ইয়ার, একটা অ্যাকাউন্টে 1 বছরের জন্য, অ্যাট 8% ইন্টারেস্ট রেট, 8% ইন্টারেস্ট রেট। ফ্রম দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরে হি ইনভেস্টেড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে এখানে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ইনভেস্ট করছিল ওই টাকাটা ইন অ্যানাদার অ্যাকাউন্ট, অন্য একটা অ্যাকাউন্টে ইনভেস্ট করলো, অফারিং 10% ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স। যেখানে 10% ইন্টারেস্ট দেয় সেখানে 3 বছর সে টাকাটা রাখলো। এট দ্য বিগিনিং অফ দ্য 5, তাহলে প্রথম বছরে হচ্ছে 1 বছর গেল আর 3 বছর, 4 বছর চলে গেল। এট দ্য বিগিনিং অফ দ্য 5th ইয়ার, 5ম বছর পরে হি ইনভেস্টেড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন অ্যানাদার অ্যাকাউন্ট, সে অন্য একটা অ্যাকাউন্টে বিনিয়োগ করলো এট দ্য রেট অফ 11% হারে। হোয়াট ওয়াজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট? প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত অ্যাজ এ সিম্পল ইন্টারেস্ট রেট। আচ্ছা, তাহলে আসি, লেট প্রিন্সিপাল ইকুয়াল টু এক্স। প্রশ্ন মতে এই যে এক্স এর 8% প্লাস এক্স এর 10% ইন্টু 3 প্লাস এক্স এর 11% ইকুয়াল টু 39,200। মানে এক্স টাকা যদি আসল হয়, প্রথম বছরের সুদ হচ্ছে এত টাকা, দ্বিতীয় বছরের সুদ হচ্ছে, দ্বিতীয় বছর না, পরের 3 বছরের সুদ এত টাকা, আর 5ম বছরের সুদ হচ্ছে এত টাকা। এইটা মিলে 1, 3 আর 1, মানে 5 বছরের টোটাল সুদ হচ্ছে 39,200 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর যেটা মান বার হবে সেটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার। কিন্তু এইটা এমসিকিউ পরীক্ষায় এই প্রশ্ন আসছে, কিন্তু রিটেনে আসছে বিষয়টা এরকম না। তাহলে এমসিকিউ পরীক্ষার জন্য এত বড় প্রশ্ন কয়েক সেকেন্ডে পারার কিছু টেকনিক দেখাই দিই। কিছু টেকনিক বলতে যে এখানে একটা স্পেশাল টেকনিক আছে, সেই টেকনিকটার আগে লজিকটা ক্লিয়ার থাকতে হবে। লজিক ক্লিয়ার না থাকলে হবে কি, এত বড় প্রশ্ন এত সহজে সমাধান করতে যে, মানে বেশি বড় প্রশ্ন দ্রুত উত্তর বাইরে হয়ে গেলে আবার কনফিউশন তৈরি হয় অনেকের, যে এত দ্রুত এত সহজে হবে, কারণটা কি, কিভাবে হলো। তো এখানে বেসিক জিনিসটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, যে এখানে যে আমাদের পার্সেন্টেজের বিষয়টা বলা আছে, 8%, 10%, 11%, এই পার্সেন্টেজ গুলা সবগুলাই আসল হচ্ছে কিন্তু সমান। আসল সমান মানে কি, কারণ যেহেতু সব জায়গাতে প্রিন্সিপালটা সেম এবং সিম্পল ইন্টারেস্টের কথা বলছে, এই জন্য প্রিন্সিপালটা কখনো বাড়ে নাই। তাহলে এই 8% প্লাস এই যে দেখেন 10% আর 3 বছর, মানে কি টোটাল এক্সট্রা টাকা হবে 3 10 এ 30%, আর ওইখানে কত পার্সেন্ট, 11%। তাহলে এই 11% যেহেতু 1 বছরের, এই জন্য এই পার্সেন্টেজ গুলো সবগুলো যোগ করা যায়। 8 10 38 আর 11 49,
49% এর ভ্যালু হচ্ছে 39,200। তাহলে 100% এর ভ্যালু কত? 100% কেন? কারণ আসল বাইর করতে বলছে। এই 49%টা হচ্ছে কি বাচ্চা, ধরেন আছে আসলে 100%, এ প্রথম বছর বাচ্চা দিবে 8%, তারপরে 3 বছরে 10% করে 30% বাচ্চা দিবে, আর তারপরে 11% বাচ্চা দিবে। তাহলে 49% এর ভ্যালু হচ্ছে 39,200 টাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে 100% এর ভ্যালুটাই হচ্ছে আসল। ঠিক আছে? তাহলে 49 ডিভাইডেড গুণন 100। তাহলে আসি যে 49 হচ্ছে 7 7 49, আর হচ্ছে 5 7 35, 6 7 42, 7 দিয়ে আবার কাটলে 7 8 56, 800। 800 আর 100 গুণ করলে এই যে 800 এর পরে দুইটা শূন্য, মানে 80,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 80,000। তাহলে দেখেন, এত বড় প্রশ্ন এমসিকিউর জন্য এটা হচ্ছে বেস্ট টেকনিক। এইভাবে পারার জন্য কিন্তু খুব বেশি কিছু জানা লাগবে না। গত শতকরা এবং লাভ ক্ষতির ক্লাসগুলোতে আমরা দেখছিলাম যে যদি আসলটা বা প্রোডাকশন কস্ট সেম হয়, সেম টাকার পার্সেন্টেজ গুলো একসাথে মার্জ করে দেওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এত বড় প্রশ্ন পড়তে না বুঝলে কি স্কিপ করা উচিত? হ্যাঁ, যদি একেবারে না বুঝতে পারেন তাহলে স্কিপ করবেন, কারণ আপনি কিন্তু বিষয়টা যদি একেবারে আইডিয়া না থাকে, মানে একবার পড়বেন, পরে যদি বুঝেন যে না আপনি সামারাইজ করতে পারতেছেন, তাহলে আপনি উত্তর লেখা শুরু করবেন। কিন্তু আপনি যদি সামারাইজ করতে না পারেন, ভেঙে 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 আপনার যদি নতুন একেবারে অঙ্কের মতো করতে হয়, তাহলে অবশ্যই ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি? কারণ আপনি যে কোনো এক জায়গায় প্যাচ লেগে যাবে, আপনার উত্তর মিলবে না, কাটাকাটি করতে পারবেন না, ভুল করে ফেলবেন, তখন আপনি আবার কারেকশন করতে যাবেন, আবার পুরোটা পড়তে পড়তে আপনার প্রচুর সময় নষ্ট হবে। তবে এমসিকিউ পরীক্ষায় বড় প্রশ্ন আসলে বেশি সময় লাগে এরকম না, প্রশ্নগুলো সাধারণত সহজ দেয়। ঠিক আছে? একটু মাথা খাটাইতে হবে, এই জন্য আগে থেকে একটু হ্যাবিচুয়াল হইতে হবে আর। আচ্ছা, 37 নম্বর প্রশ্নটা কি ক্লিয়ার? এবং এটা কি সবাই বুঝতে পারছেন যে এই প্রশ্নটা খুব কঠিন ছিল না? আচ্ছা, এই অধ্যায়ে আমাদের 48টা প্রশ্ন আছে। তাহলে আমরা আজকে মাত্র 12টা প্রশ্ন সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে 38 নম্বর কি বলতেছে? বলতেছে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 3 years at 8% per annum is half the compound interest on টাকা 4,000 for 2 years at 10% per annum. The sum placed on simple interest is. তাহলে আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতেছি, বিষয়টা এরকম না। এই সাম ডিফিকাল্টে সিম্পল কম্পাউন্ড মিক্স করা আছে। সিম্পল ইন্টারেস্ট মানে সার্টেন সাম, একটা নির্দিষ্ট টাকার উপরে, অফ মানি ফর 3 years 3 বছর বছরে 8% আরাম ইজ হয় হাফ দা কম্পাউন্ড ইন্টারেস্ট অন। তাহলে এটা হচ্ছে হাফ। তাহলে এই প্রথম অংশটার অ্যান্সার হচ্ছে এটা হাফ। কার হাফ? কম্পাউন্ড ইন্টারেস্ট অন টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্টের টাকাটা হচ্ছে, তাহলে এসআই সিম্পল ইন্টারেস্ট যেটা, এই টাকাটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই টাকাটা এর হাফ। সিম্পল ইন্টারেস্ট কত টাকার উপর কত টাকা জানি না। ঠিক আছে? আচ্ছা, ধরি যদি আসল এক্স টাকা হয়, এক্স এর সাথে 3 বছর আর 8%, মানে এই যে নিচে একটা 100, এটা হচ্ছে আসল। যদি এক্স টাকা হয় তাহলে এই টাকাটা হচ্ছে সুদ, এই সুদটা হচ্ছে হাফ। কার হাফ? কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা কার? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 4,000 টাকার 2 বছরে 10% হারে যে সুদটা হবে। তাহলে 4,000 টাকার 10% মানে কত? 400, আবার 10% 400, আবার 40, 400 10% 40, তার মানে 840 টাকা। এই 840 টাকা যে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, এইটার হাফ হচ্ছে এই সুদটা। তাহলে এইটার সাথে 2 গুণ করব, অথবা এই 840-এর অর্ধেক করে ফেলবো, 420। তাহলে এইখানে এক্স ধরে 3 গুণন 8 সমান ডিভাইডেড 100 সমান সমান 420। তাহলে আমরা যদি আসি 3 আসতে 24 আছে না, এই 24টাকে এইভাবে কাটি, তাহলে 100 দিয়ে এখানে গুণ করে দেই, এখানে 100, আর 3 দিয়ে এটাকে যদি কাটি 3 14 42, 4 দিয়ে যদি কাটি 4 25 100, 4 2 8, 2 দিয়ে যদি কাটি তাহলে 70। তাহলে 25 আর 70 গুণ করলে এক্স এর মান চলে আসবে। তাহলে 25 0 0, 7 25 175, তার মানে 1750 টাকা। তাহলে সি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এখানে লেট প্রিন্সিপাল অফ সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু এক্স, তারপরে এখান থেকে হচ্ছে এটি কিউ। আমি 840 ডাইরেক্ট লিখলাম, আপনি কি লিখবেন?
আপনি লিখবেন কম্পাউন্ড ইন্টারেস্ট বাই করার টেকনিকটা যে 110% অফ 110% অফ 4000, হ্যাঁ 4000 মাইনাস 4000, তার মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল বাইর হবে, সেখান থেকে 4000 বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ বাইর হবে। এর সাথে আর এই পাশে 2 গুণ করবেন, কারণ হাফ বলছে, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা থেকে সিম্পল ইন্টারেস্টটা যেহেতু হাফ, এর সাথে 2 গুণ করলে দুইটা সমান সমান হবে, তাহলে এখানে 2 গুণ হবে, তাহলে বাকি কিছু সবকিছু সেম, ঠিক আছে না? আচ্ছা, এখন আসি এই অঙ্কটা পারার জন্য কি জানা দরকার, আর এই অঙ্কটা কি সমস্যা হলে আপনারা পারবেন না। এই অঙ্কটা পারার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি যে প্রশ্নটা পড়ে ঠান্ডা মাথায় 2টা পার্ট বানায় ফেলা দরকার, এবং পরের পার্টটা কম্পাউন্ড ইন্টারেস্টের, প্রথম পার্টটা সিম্পল ইন্টারেস্টের। যে জায়গায় ম্যাচিং হচ্ছে সেটা হচ্ছে সুদটা এটার থেকে এটা হচ্ছে অর্ধেক, তাহলে এখানে 2 গুণ করে দিলে সমান হবে। আর এইখানে সার্টেন অ্যামাউন্ট বলছে, এই জন্য এক্স ধরি, তাহলে একটু মাথা খাটালে কিন্তু সমীকরণটা সুন্দরভাবে ব্যালেন্স করা যাবে। তো এটার প্রশ্ন মতো লাইনটা সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। 39 নম্বরে করব। এই যে এরকম অঙ্ক কিন্তু প্রিলি রিটেনে নিয়মিত আসতেছে, ফ্র্যাকশন আকারে আসলকে ভাঙা ভাঙি। 38 নম্বরটা ক্লিয়ার হয়েছে কিনা একটু রেসপন্স করেন। 39-এ আমরা আসতেছি। 39-এ কি বলতেছে দেখেন, এ পারসন ইনভেস্টেড 2/3 অফ হিজ ক্যাপিটাল, তার ক্যাপিটালটা কত আমরা জানি না, যে ক্যাপিটালে হোক, ধরি ক্যাপিটাল যদি এক্স হয়, তাহলে এই এক্স এর 2 ভাগ at 3% and 1/6 at 6% and the remainder at 12%. If his annual income is টাকা 25, তাহলে যদি তার বাৎসরিক ইনকামটা 25 টাকা হয়, দেন দ্য ক্যাপিটাল ইজ, তাহলে ক্যাপিটালটা কত? তাহলে এটা হচ্ছে কি যে 12% হারে বিনিয়োগ করছে, তাহলে ইনকাম হচ্ছে 25 টাকা, 25 টাকা হচ্ছে টোটাল ইন্টারেস্ট, তাহলে টোটাল ইন্টারেস্ট যদি 25 হয়, তাহলে এইখানে আমরা টোটাল বিনিয়োগ ধরতেছি এক্স, লেট এই যে ক্যাপিটাল ইকুয়াল টু বা প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে, তাহলে 2/3 অফ এক্স, তার মানে এক্স বাই 2x/3 গুণন কত 3%, 3% মানে 3/100 প্লাস 1/6, তার মানে এক্স এর 1/6 গুণন কত 6% মানে 6/100 প্লাস, এখন রিমাইন্ডার কত? তাহলে দেখেন 3 এর উপর 2x, 6 এর উপর x আছে, এটা বাদে বাকিটা রিমাইন্ডার। এখন ফ্র্যাকশনের ক্লাসে তো আমরা শিখছি এই 3 কে 6 বানায় নেই, তার মানে 4x/6 আর এটা হচ্ছে x/6, এইটা যদি 1 থেকে বিয়োগ করি তাহলে যেটা হবে কত 6x, তাহলে x আর 4x মিলে 5x, 6 এর 5x মানে হচ্ছে বাদ দিলে হচ্ছে x শুধু 6x, তাহলে এটা হচ্ছে x/6, মানে অবশিষ্ট এই রিমাইন্ডারটা হচ্ছে এটা আলাদা করে বিয়োগ করে নেবেন x/6, এটা বিয়োগ করছে কত 12% হারে, তাহলে এটার ইকুয়াল টু হচ্ছে 25। তো এই যে এখানে 3 কাটা, এখানে 6 কাটা, এখানে 6 দিয়ে 12 কাটলে 2, ঠিক আছে। নিচে সবগুলো যখন 100 আছে, তাহলে এই ফ্র্যাকশনের নিচে সবগুলো 100 দিয়ে দিলাম, তাহলে এখানে 2x আর গুণ করার কিছু নাই, তাহলে 2x, এখানে x আর গুণ করার কিছু নাই x, এখানে x আর 2 গুণ করলে 2x ইকুয়াল হচ্ছে কত 25। তাহলে এই পাশে হচ্ছে 5x ইকুয়াল টু 25 গুণন 100, আর এই 5টা ওই পাশে যে ভাগ করলে হয়ে যাবে 5×5 = 25, অতএব x এর মানটা হচ্ছে 500 টাকা। তাহলে সি এর অ্যান্সার হচ্ছে সি 500 টাকা। তাহলে প্রশ্ন মতো লাইনটা কি ক্লিয়ার সবাই? এরকম ফ্র্যাকশনের এখানে ধরেন আছে একটা স্কেলে 3টা ফ্র্যাকশন, 3 ভাগের 2 ভাগ, 6 ভাগের 1 ভাগ, আর অবশিষ্টটাও 6 ভাগের 1 ভাগ আমরা বিয়োগ করে পাইছি। এখানে ফ্র্যাকশনগুলো ভিন্ন ভিন্ন দিতে পারে, 4 এর 1, 5 এর 1 এইভাবে দিতে পারে, কিন্তু একটা টাকাকে এইভাবে ফ্র্যাকশন আকারে ভাগ করে ভিন্ন ভিন্ন হারে বিনিয়োগ করলে ওই ভিন্ন ভিন্ন হারগুলো এখানে ক্যালকুলেশন করব। এখন এখানে আবার বছরের কথা বলা নাই, কোথাও যদি বছরের কথা বলে তাহলে বছর 2 বছর বা 7 বছর বা 3 বছর এইভাবে দেওয়া থাকতে পারে, ওগুলো গুণ করে দিব, তাহলে তো জটিল কিছু নাই। 40 নম্বর কি বলছে, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 years at 10% per annum is টাকা 525. দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম ডাবল দ্য টাইম এট হাফ দ্য রেট % per annum is. এরকম প্রশ্ন আমরা আগে করছিলাম, তবে ওইটা সহজ ছিল, তখন 21% এর মান 525 আর 20% এর মান 500 এরকম আসছিল, বাট এখানে একটু কথাটা পেঁচাই দিছে। একটু পড়ি আবার, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম, সামটা অজানা, ফর 2 years 10% per annum is টাকা 525, 10% হারে 2 বছরে। এই 525 টাকা কি সুদ আসল নাকি শুধু সুদ? কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি, তাহলে সুদ। তাহলে আমরা বলতে পারি না 21% এর মান 525, তাহলে 1% এর মান আর 100% এর মান। 21% কোথায় পাইলাম? 21% এইভাবে পাইলাম, 21 × 42, 105, 5 21 তো তাহলে 2500। আচ্ছা, এর কারণ হচ্ছে কি দেখেন, 2 বার 10% করে হলে
মোটের উপর কি হয়, মোটের উপর 21% হয়, এটা আমরা তো আগে শিখছি। আর এক্স আকারে ধরলে কি লিখবেন, এক্স এর 110%, এর 110% মাইনাস এক্স সমান সমান 525। এটা হচ্ছে প্রশ্ন মতে এক্স ধরে যদি সমীকরণ সাজান, তাহলে এক্স এর 2 বার 110% লিখলে সুদ আসল বাইর হবে, সেখান থেকে আবার এক্স বাদ দিলে সুদ বাইর হবে, সেই সুদের পরিমাণ হচ্ছে সমান সমান 525। তো এখান থেকে এক্স এর ভ্যালু 2500 আসবে। তো এটা পাইলাম, প্রথম অংশের কাজ হয়ে গেল। তারপর কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম, এই সেম সাম মানে হচ্ছে এই 2500 ফর ডাবল দ্য টাইম। তাহলে আগের টাইমটা কত ছিল, 2 বছর, এখন ডাবল টাইম মানে 4 বছর। এট হাফ দ্য রেট, আগের পার্সেন্টেজ কত ছিল 10%, এখন হচ্ছে 5%। এইগুলো জিনিস দেখে যারা ঘাবড়ে যায়, আমার মনে হয় তারা আসলে এতটুকু মানে লোড নিতে পারতে হবে, এতটুকু লোড নিতে না পারলে হবে না। এই যে এখানে ডাবল বলছে, হাফ বলছে, এখন মাথা গরম হয়ে গেছে, স্যার উল্টা পাল্টা লাগতেছে ভাই। হ্যাঁ, তার মানে কি, তাহলে ডাবল না বলে কি বললে আপনার সহজ লাগতো, ডাবল বলছে কি, কার ডাবল সেটা দেখবেন। এখন অনেকে আছে কি যে টাইমকে ডাবল না করে রেটকে ডাবল করে দিবেন, তাহলে এই লেভেলের উল্টা পাল্টা করলে তো হবে না, ঠিক আছে না। এখানে বলছে ডাবল দ্য টাইম, তাহলে আগে যে টাইম আছে 2 বছর, সেটা হয়ে গেল 4 বছর। হাফ দ্য রেট অফ পার্সেন্টেজ, আগে ছিল 10%, এখন হলো 5%। এবার সিম্পল ইন্টারেস্ট, এই জন্য কোনো কাহিনী নাই। আচ্ছা, পার্সেন্টেজের কারণে নিচে একটা 100, তাহলে 2500 গুণন 4 গুণন 5%, তাহলে 5%-এর কারণে 100, তাহলে এই 2 কাটা, তাহলে আর কি তাহলে 4 5 20, 25 আর 20 গুণ করলে 500। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 500 টাকা। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, শর্টকাট দেখবেন। শর্টকাটটা হচ্ছে 5 সেকেন্ডে করা যাবে। সেটা হচ্ছে যে 21% এর মান 525, তাহলে 20% এর মান 500। এই 20% কিভাবে আসলো সেটা একটু দেখাই দিই। আমরা একটা জিনিস শিখছিলাম, মনে আছে, 2 ইয়ার্স আর পার্সেন্টেজ গুণ করে দিলে 10 দুগুণা 20% হয়। সিম্পল ইন্টারেস্টে পার্সেন্টেজ আর ইয়ার মার্চ করা গত ক্লাসে আমরা শিখছিলাম। তো এই যে 20% জিনিসটা কি, 20% জিনিসটা হচ্ছে যদি 1 বছরের ইন্টারেস্ট হয় তাহলে 20% হবে, অথবা আমরা 1 বছরের ইন্টারেস্ট হলে 20%। এখন দেখেন এইখানে এই পুরো জিনিসটার মধ্যে একটাকে যদি আমি ডাবল করি, মানে এই গুণ ফলটাকে একটাকে যদি ডাবল করি আর একটাকে যদি হাফ করি, এটা মানে যা 2 2 কেটে যেতে আবার 20%ই থাকে। তার মানে এই বছরকে দ্বিগুণ করলে আর টাইমকে অর্ধেক করলে, অথবা টাইমটাকে অর্ধেক করলে বছরটাকে ডাবল করলে কাহিনী সেমে থাকবে। কারণ 2 দিয়ে গুণ করার পরে আবার হাফ দিয়ে গুণ করা মানে যা, আগের অবস্থানে থাকা মানেও তা। তার মানে এখানে 2 আর 10% গুণ করলে 20% যেটা ছিল শুরুতে ওইটাই থাকবে, একটাকে হাফ আর একটাকে ডাবল করলে। যদি আমি বলি 20 টাকাকে একটা সংখ্যাকে প্রথমে দ্বিগুণ করা হলো, তারপরে সংখ্যাটিকে অর্ধেক করা হলো, বর্তমানে কত থাকলো, বর্তমানে ওই সংখ্যাটা যা ছিল তাই আছে। এগুলো তো মানে মানে পুরো বিষয়টা যখন বুঝবেন তখন মজা লাগবে। ঠিক আছে, তাহলে শুরুতে 20% ছিল, এখনো 20%ই হবে। তাহলে এই 20%-এর মান কত হবে, 21% মানে 525। এটা কোথায় পাইছি, এটা তো সুন্দর করে দেখা দিচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বার 10% করে হলে মোটের উপর 21% হয়। ঠিক আছে, আচ্ছা 20% কেন বাড়ি করবো, কারণ এখানে তো আমাদের সুদ আসল চাই না, এখানে শুধু সুদ চাইছে, সরল সুদ চাইছে। তা কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে 21% আর সরল সুদটা হচ্ছে 20%, 500। এতটুকু লিখে অ্যান্সার বাইর হয়ে গেলে, এত সহজে বাইর হয়ে গেল, ডাবল আর সিম্পলের কথা কোথায় গেল, হাফের কথা কোথায় গেল, এটা না দেখে কিন্তু অনেকে আবার ঘাবড়ে যাবেন। কিন্তু সেটা তো সুন্দর করে বুঝাই দিলাম, তাই না? আচ্ছা, তো এই যে অঙ্কের ভেতরে সূক্ষ্ম বিষয়, এইটা কি ধরার মতো অভ্যাস তৈরি হয়েছে আপনাদের? হচ্ছে আস্তে আস্তে। 41 নম্বর কেমন লাগলো? 40 নম্বর প্রশ্নটা শেষের শর্টকাটটা কমেন্টে জানাবেন। 41 নম্বর দেখেন, বেশি করে অঙ্ক হয়ে যাচ্ছে না সিরিয়ালি। আচ্ছা, 100 নম্বরটা রিসিভ করা যায়। এ সাম অফ মানি ইনভেস্টেড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টস টু টাকা 4624 ইন 2 ইয়ার্স এন্ড টাকা 4917 ইন 3rd ইয়ার্স। দ্য সাম অফ মানি ইজ, হ্যাঁ এটা হচ্ছে যা সূত্র দিয়ে করি, সূত্র দিয়ে হচ্ছে কি পি ইন্টু 1, এরকম অঙ্ক আগে করছি, 1 প্লাস r% পাওয়ার 3 ইকুয়াল টু হচ্ছে কত, 4913। আর ও সরি, এটা কি অ্যামাউন্টস বলছে, অ্যামাউন্ট মানে হচ্ছে কি সুদ আসল, এই জন্য কিন্তু এটা। আর যদি বলতো সুদ, তাহলে এখানে কিন্তু পি মাইনাস করতাম। ঠিক আছে, 4913। আর এখানে কি হচ্ছে পি ইন্টু 1 প্লাস r% স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4624।
তাহলে এইরকম আসলে কি করতে হয়, ভাগ করতে হয়। ঠিক আছে, ভাগ করলে পিপি কাটা, এটা এটা কেটে দিলে থাকে কত, একটা থাকে 1 প্লাস r%। ঠিক আছে, মানে এখানে 3টা আছে, এখানে 2টা আছে, এই জন্য 3টা থেকে 2টা ভাগ করার পরে একটা থাকে, ইকুয়াল টু 4 9 1 3 আর 4 6 2 4। আর এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে 1 প্লাস r এর মানটা এখানে বসাই দিলে অ্যান্সার চলে আসবে। কিসের মান দরকার আমাদের, সাম দরকার, সামটা চলে আসবে। আর এরকম অঙ্ক করছি আগে, হ্যাঁ, আপনারা আগের সাথে একটু মিলাই নেবেন। শর্টকাটটা কিভাবে করা যায়, যে 624 আর 913, তাহলে 600 900 থেকে 600 বাদ দিলে হচ্ছে 300 থাকে, কিন্তু এখানে 13 টাকা 24 টাকা, 11 টাকা বেশি, 11 টাকা বাদ দিলে থাকে কত, 289 টাকা। 289 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে আমরা যদি বিষয়টাকে সুন্দর করে সাজাই, এটা হচ্ছে 1 2 3 1 2 3 বছরের সুদ তো, আর এটা হচ্ছে সুদের সুদ। না, এত সহজে পারা যাচ্ছে না, তো আসলটা বাইর না করলে সহজে পারা যাচ্ছে না, সময় লাগবে। ঠিক আছে, এটা যেহেতু ক্যালকুলেশনের বিষয় আছে, 3 বছর থেকে 2 বছর বাদলে 1 বছর সুদ হচ্ছে 190 টাকা। এই বক্স আকারে করতে গেলে সময় লাগবে। তাহলে আর কি বিকল্প আছে, আচ্ছা আর একটু বিকল্প দেখি। সেটা হচ্ছে যে এখানে লাস্ট ইয়ার ইন্টারেস্ট, লাস্ট ইয়ার ইন্টারেস্টটা কত, 4913 থেকে 4624 বাদ দিলে 289 টাকা। এখানে খুব ইন্টারেস্টিং বিষয় দেখেন, যে 2 বছর পরে যখন সুদাসলটা 4624 টাকা হয়েছে, এই টাকাটা আরো 1 বছর এক্সট্রা রাখার কারণে এই এত টাকা সুদ পাওয়া গেছে। তাহলে এই r% মানে ইন্টারেস্টের রেটটা কত, 4624 টাকায় 289 টাকা, তাহলে 100তে কত। ঠিক আছে, আমরা জানি 17 উপর স্কোয়ার দিলে 290 হয়, এটা তাহলে 17 3 17 51, 17 দুগুণা 34 থাকতেছে 12, 122, 5 17 85, 6 17 100, 5 17 6 17 102, 7 17 119 এর 7 হাতে করে 3 34, 17 দুগুণা 34, তারপরে আবার 17 দিয়ে কাটলে হচ্ছে 16, 16 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 4 × 16 25, 6.25। 6.25% হচ্ছে ইন্টারেস্টের রেট। তার মানে পুরো প্রসেসটাতে 6.25% ইন্টারেস্টের রেট হিসাব হবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা এই যে পি আছে না, এখানে 6.25% যদি আমরা বসাই দিই, এখান থেকে আমরা মান পাবো। আর আমরা শর্টকাটও করতে পারি এখন বক্সের সিস্টেমটাতে। উত্তর কি, দা সাম মানি ইজ, সামটা চাইছে তাই না, তাহলে সাম 6.25%, 6.25%, আর এই সুদের সুদ 6.25%। তাহলে আমরা যদি এক্স এর 6.25% এর 6.25% ধরি, তাহলে কি বার হবে, 289 টাকাকে আমরা, তাহলে এখানে যদি আসল ধরি এক্স, 6.25% পার্থক্য দেওয়া নাই তো, তাহলে এখানে দেওয়া আছে সুদ আসল, তাহলে আসি 106.25%। তাহলে এক্স এর 106.25% এর 106.25% ইকুয়াল টু কত, সুদ আসল 4624। সূত্র দিয়ে করা যাবে, কিন্তু সূত্র দিয়ে করলে ওই 25 পয়েন্টের কারণে ঝামেলা হবে। তাহলে এক্স সমান সমান 4624, দেখেন 100/106.25 গুণন 100/106.25, মানে এই ফ্র্যাকশনটা ডান পাশে চলে গেলে এইভাবে উল্টে যাবে। তার মানে এই এক্স এর সাপেক্ষে সুদাসলটাকে টার্গেট করে আমরা সমীকরণটা সাজাইলাম, সেই সুদাসল থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, আসলটা পেয়ে যাব। একটু জটিল মনে হচ্ছে এখন অঙ্কটা, তো ওই 0.5% আসার কারণে জটিল হয়ে গেল, উপায় নেই, এভাবে করতে হবে। ওকে, নিয়ম একই। আচ্ছা নেক্সট আসি 42 নম্বর। একচল্লিশ নম্বরটার পয়েন্টটা ধরতে পারছেন কিনা বলেন। 42 নম্বরটাতে একটা ইনস্টলমেন্টের ম্যাথ আছে, ঠিক আছে, তো এগুলো খুব বেশি আসে না, হঠাৎ রেয়ার দিয়ে দিছে। 42 নম্বর কি বলছে, সাম অফ মানি ইজ ব্রট অ্যান্ড পেইড ব্যাক ইন 2 অ্যানুয়াল ইনস্টলমেন্টস, 2টা অ্যানুয়াল ইনস্টলমেন্টে শোধ করে দেওয়া হলো, অফ টাকা 882। তার মানে 2বারে 882 টাকা করে ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে ঋণ, মানে প্রিন্সিপাল, এর সাথে ইন্টারেস্ট যোগ হবে, যোগ হয়ে 2টা পার্ট হবে, পার্ট হয়ে এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট আর এটা হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট। ঠিক আছে, এখন ইনস্টলমেন্টের দেওয়ার সময় এমন ভাবে হিসাব করা হয় যাতে 2টার ইনস্টলমেন্টের সমান সমান হয়,
কিন্তু খেয়াল করেন 2020 সালে আমি একটা টাকা নিছি, 2021 সালে আমি দিতে গেছি, আবার 2022 সালে দ্বিতীয় কিস্তি দিতে গেছি। 2021 সালে যে টাকাটা দিলাম 882, এইখানে যত টাকা সুদ আছে যুক্ত, এই 800 পরের 882তে কিন্তু সুদ বেশি যুক্ত আছে। কারণ কি? কারণ এই পরের কিস্তি যেটা দিলাম এখানে আসল যা আছে তার থেকে সুদ বেশি আছে। কারণ কি? কারণ আমাকে তো তখন 2 বছরের সুদ দেওয়া লাগতেছে। আর এই প্রথম 882তে কি আছে? এখানে 1 বছরের সুদ যুক্ত আছে। তাহলে অবশ্যই 882 কিস্তি দুটো সমান, কিন্তু দুই জায়গায় সুদ আর আসল সমান না। এই 882 হচ্ছে কিন্তু সুদ আসল। কেন? কারণ এখানে আসলও আছে আবার সুদও যুক্ত আছে। কারণ যে আমি ধরেন আছে সাপোজ একটা মোবাইল কিনলাম 1600 টাকা সাপোজ, আর এখান থেকে ধরেন আছে আমার তাহলে দুটা কিস্তি, এখন 1600 টাকার সাথে আমার কিছু সুদ যুক্ত হবে। মনে করেন সাপোজ 100 টাকা সুদ যুক্ত হলো, তাহলে 1700 টাকা হয়ে গেল। কারণ আমি যদি দুটা কিস্তি দিই তাহলে কি হবে? 850। কিন্তু এটা তো হচ্ছে খুব একেবারে ঐকিক নিয়মের মতো যোগ বিয়োগের হিসাব, বাট এইভাবে হিসাব হয় না। কিভাবে হিসাব হয়? আচ্ছা, এখন ক্লাস নিচ্ছি তো 20 মিনিট পরে ক্লাসের পরে ফোন দেন। তো 850 করে হচ্ছে কি দুইটা যে হচ্ছে, এই ক্ষেত্রে এইভাবে সমান সমান হিসাব হয় না। কারণ এখানে ইন্টারেস্টটা এত সমান সমান হয় না। ইন্টারেস্টটা হয় কিভাবে? আমি যখন প্রথম বছরের সুদ আসল দিয়ে দিব, কি একটা টাকা দিয়ে দিব, এখানে আমার কিন্তু কিছু আসল কমে গেল, আবার সুদও কমে গেল, তখন দ্বিতীয় বছরে আমার কিন্তু এত বেশি সুদ দেওয়া লাগবে না। মানে আসলটা কমে যাওয়ার কারণে সুদের পরিমাণটা পরে অ্যাডজাস্ট হবে আর কি। তো এটা কিভাবে করতে হয় সেটা একটু দেখা দিই। এর সুদের হার কত? 5%, তাই না? তাহলে খেয়াল করেন যে এখানে 105% প্রথম কিস্তিটাতে হচ্ছে 1 বছরের সুদ যুক্ত আছে, আর দ্বিতীয় কিস্তিতে লেট কি আছে উত্তর কম্পেনসেশন দ্য সাম ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে এক্স এর 105% ইকুয়াল 882, তাহলে এক্স সমান সমান 882 গুণন 100/105। 5 দিয়ে কাটলে 5 20 100, 21 দিয়ে কাটলে 4 21 84, 4 দুগুণা 21 দুগুণা 42, তাহলে 42 আর 2 গুণ করলে 840। তাহলে এখানে হচ্ছে এক্স এর ভ্যালু 840 টাকা, মানে প্রথম যে কিস্তিটা দেওয়া হইলো এইখানে আসল হচ্ছে 840 টাকা। এগেইন এক্স এর 105% এর 105% সমান সমান 882। এটা হচ্ছে দ্বিতীয় কিস্তিটা, যেখানে 5% হারে দুইটা সুদ যুক্ত আছে। তাহলে এক্স সমান সমান 882 গুণন 100/105 গুণন 100/105। তাহলে এখানে 21, এখানে 21, 20 20, 21 দিয়ে এটাকে কাটলে হচ্ছে যেখানে আসছিল আমাদের 42, আবার পরের 21 দিয়ে কাটলে হচ্ছে 2 20 20 400, 400 আর 2 গুণ করলে 800। তার মানে দ্বিতীয় যে 882 টাকা সুদ আসল, এইখানে আসল আছে 800 টাকা, আর প্রথম অংশটাতে কিস্তির টাকাটাতে আসল আছে 840 টাকা। অতএব টোটাল সাম 840 টাকা আর 800 টাকা মিলে হচ্ছে 1640 টাকা। বিয়াল্লিশ নম্বরের অ্যান্সার হচ্ছে কি সি, 1640 টাকা। সবাই কিলো কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, নেক্সট আসি, আর মাত্র 5-6টা অঙ্ক আছে। 43 নম্বর অঙ্কটা অলরেডি আমরা করে ফেলছি, এই 43 নম্বর টাইপের অঙ্ক। 43 নম্বর অঙ্কটার সাথে আমরা হাতের মিল আছে, 43 44, আর একটা যে ফ্র্যাকশন টাইপের অঙ্ক বললাম এটা হচ্ছে 39। দেখেন, an investor earns 3% return on 1/4 of his capital, 5% on 2/3 and 11% on the remainder.
হোয়াট ইজ দ্য অ্যাভারেজ রেট অফ রিটার্ন হি আর্নস অন হিজ টোটাল ক্যাপিটাল। তো এইরকম অঙ্ক কোথায় আসছে? 2023 সালে জনতা ব্যাংক আরসিতে আসছেন। তাহলে যদি টোটালটাকে এক্স ধরি, তাহলে এক্স বাই 4 গুণন 3% প্লাস 2x বাই 3 গুণন 5%, মানে টোটাল ইন্টারেস্টটাকে বাইর করে তারপরে অ্যাভারেজ বাইর করতে হবে। এই রিমাইন্ডার বলছে না, রিমাইন্ডার কার রিমাইন্ডার? 4 আর 3 2 বাদ দিলে কত থাকে? 1 থেকে 4 1 প্লাস 3 2 যদি বাদ দেই, তাহলে 4 আর 3 লসাগু হচ্ছে 12, 12 থেকে 3 প্লাস 4 2 8, 11 বাদ দিলে থাকে 12 ভাগের 1 ভাগ। তার মানে এখানে হচ্ছে x বাই 12, এটা আলাদাভাবে করে নেবেন আর কি, হ্যাঁ, গুণন 11%, মানে 11 বাই 100। এই যে এই টাকাগুলা, এগুলা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে টোটাল সুদটা বাইর হবে সেটা হচ্ছে কত টাকা? সেটা হচ্ছে এখানে আছে, এখানে আসল মানে সুদের পরিমাণ দেওয়া নাই, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে টোটাল সুদ আমাদের, হ্যাঁ, এটা সমান সমানের দরকার নাই। তাহলে এটা হচ্ছে টোটাল সুদ। এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো দেখেন, an investor earns 3% return on equity capital 5%, তো তাহলে টোটালটা আবার পার্সেন্টেজে যেহেতু বাড়ি করতে হবে, তাহলে আমরা এখানে 100% ধরলে সুবিধা হইতো। 100 টাকা যদি ধরতাম আমরা, কিন্তু 100 টাকা ধরলে 4 আর 3 2 করা যাচ্ছিল না, তাহলে 1200 টাকা ধরলে সুবিধা হইতো, হ্যাঁ, এমসিকিউ এর জন্য। আর রিটেনের জন্য এক্স ধরে করার সুবিধা হবে। তাহলে আসি 3x বাই 400 প্লাস 5 2 10x, এটা 5 দিয়ে কাটলে 20, 3 20 60, আরো কাটা যায় 10 30 30, আর উপরে হচ্ছে এক্স প্লাস এখানে হচ্ছে কত, মানে কাটাকাটি করা যাচ্ছে না, 1200 আর উপরে হচ্ছে 11x, ঠিক আছে। তাহলে 430 আর 1200, তাহলে সবগুলোকে 1200 বানাই, এটাকে 1200 বানাইতে গেলে 40 গুণ করা লাগবে, তার মানে 40x ডিভাইডেড 1200, এটাকে 1200 বানাইতে গেলে 3 গুণ করা লাগবে, তাহলে 9x আর 1200। এটা আপনারা নর্মালি লসাগু করে নেবেন। আমার মনে করেন যে আমি শর্টকাটের জন্য দ্রুত করতেছি। 1200, তাহলে 9 আর 40 49, আর 11 মিলে হচ্ছে 60x, তাহলে 60 দিয়ে কাটলে হচ্ছে 2 20, তাহলে x বাই 20। এটা হচ্ছে কি? এটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট। তাহলে অ্যাভারেজ কি হবে? যেহেতু টোটাল টাকা হচ্ছে x টাকা, x দিয়ে ধরেন হচ্ছে x টাকার ইন্টারেস্ট হচ্ছে x বাই 20 টাকা, তাহলে 100 টাকার ইন্টারেস্ট কত টাকা? হ্যাঁ, তাহলে x টাকার ইন্টারেস্ট হচ্ছে x বাই 20 টাকা, 1 টাকার ইন্টারেস্ট হচ্ছে এত টাকা, আর 100 টাকার ইন্টারেস্ট হচ্ছে এই যে 100 টাকা। x কাটা 20 দিয়ে কাটলে 5%, অথবা শতকরা সিস্টেম বাড়ি করলে হয়ে যাচ্ছে যে x টাকায় ইন্টারেস্ট হচ্ছে x বাই 20 টাকা গুণন 100%-এর কারণে, তাহলে 5x কাটা, তার মানে অ্যাভারেজ ইন্টারেস্টের পরিমাণটা হচ্ছে 5%। এক্সাম্পলে ক্যালকুলেশন করতে হচ্ছে এই যে সামাদি শুভ একটা কথা বলছেন আগের অঙ্কটা নিয়ে বলতেছি। এক্সাম্পলে সময় চলে যাবে, এটা নিয়ে টেনশন করার কারণে, কারণ সব অঙ্ক তো এরকম থাকে না, 2-1টা অঙ্ক এরকম থাকে, ঠিক আছে। এই জন্য তো এটা সাম ডিফিকাল্ট প্রশ্ন দিচ্ছি এবং অধ্যায়ের শেষের দিকে করা দিতেছি। আগের অঙ্কের মতো সবগুলো সোজা মনে করলে তো হবে না, ঠিক আছে, যেগুলো যেরকম সেটা সেরকমই। তাহলে এখানে হচ্ছে কি যে আমরা এক্স ধরে করলাম, আবার হর গুলো হচ্ছে 4, 3 এর লসাগু হচ্ছে 12, আর পার্সেন্টেজের কারণে 100 দ্বারা গুণ, তার মানে 1200 টাকা ধরে হিসাব করলে কিন্তু আরো সহজে ক্যালকুলেশন করা যাইত, ঠিক আছে। কিরকম একটু দেখাই দিই শর্টকাটে। 1200 এর 3 মানে টোটাল টাকা হচ্ছে 1200, ঠিক আছে। এটাকে 3টা পার্টে ভাগ করব, 4 ভাগের 1 ভাগ মানে 300, 3 ভাগের 2 ভাগ মানে 800, 800 আর 300 1200, 1100, আর অবশিষ্ট হচ্ছে 1100 100। এই 300 হচ্ছে 3% হারে 9 টাকা, এই 800 হচ্ছে 5% হারে 40 টাকা, আর এই 100তে 11 টাকা। 9 আর 40 49 আর 11 মিলে হচ্ছে টোটাল ইন্টারেস্ট 60 টাকা। 1200 টাকায় 60 টাকা মানে হচ্ছে 5%। দেখেন এখন এই এক্স ধরতে যায় অনেকগুলো ঝামেলা হলো, ফ্রাকশন নিয়ে কাহিনী করা লাগলো। আপনি যদি এইভাবে করেন তাহলে তো এই অঙ্ক দ্রুত হবে, এইভাবেই করতে হবে, আসলে এইটাই বেস্ট নিয়ম। কিন্তু সমস্যা হচ্ছে যে এইভাবে ডাইরেক্ট পরীক্ষার হলে আসবে না, কারণ আপনি জীবনে এইভাবে চিন্তাই করেন নাই, কোনো বইয়ে এইভাবে সমাধানই দেওয়া নাই। তাহলে কি করা দরকার? এইভাবে সমাধানের স্টাইল শেখা দরকার, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছেন যে 1200 টাকা কেন ধরলাম? এই হরগুলোর লসাগুটাকে আমরা টোটাল টাকা ধরছি, আর 100 দ্বারা কেন গুণ করলাম? কারণ পার্সেন্টেজের কাহিনী আছে। তাহলে 1200 ধরলে কি হচ্ছে, এই যে 4 ভাগের 1 ভাগ টাকাকে এখানে 300 টাকা ধরা যাচ্ছে, 3 ভাগের 2 ভাগ টাকাকে 800 টাকা ধরা যাচ্ছে, আর অবশিষ্ট 1 ভাগ টাকাকে 100 টাকা ধরা যাচ্ছে। তারপরে ক্যালকুলেশন করলে খুব দ্রুত অ্যাভারেজ পার্সেন্টেজটা চলে আসতেছে, ঠিক আছে।
আচ্ছা, আগের অঙ্কটাতে একজন বলছিলেন সামাদি ভাই যে এখানে কেন 5% 5% 5% 5% মানে বিষয়টা এরকম, ধরেন আছে যে 5% প্লাস 5% প্লাস 5 এর 5%, এইভাবে ধরে কেন হিসাব করা যাবে না? এর কারণ হচ্ছে কি, এটা নর্মাল চক্রবৃদ্ধি অঙ্কের মতো না। কিস্তিতে দিলে কি সমস্যা হয় সেটা হচ্ছে যে এই সুদাসলগুলা মানে 882 882 এইগুলা যখন ফার্স্ট কিস্তি আপনি দিয়ে দিবেন তখন আসল শোধ মানে এটা আসল সহ চলে যায়, শুধু সুদ যায় না। আবার দ্বিতীয় কিস্তি যখন দিতে যাবেন তখন কিন্তু সবগুলাতে সুদের পরিমাণ সমান সমান থাকে না। যেটা প্রথম সুদ আসল এইখানে সুদের পরিমাণ কম থাকে, যেটা দ্বিতীয় সুদ আসল ওইখানে সুদের পরিমাণ বেশি থাকে। এই কারণে আসলটা কম বেশি হয়, মানে এই দুই জায়গাতে আসল সেম না। এই কারণে আপনি নর্মাল চক্রবৃদ্ধির মতো এইগুলা করলে সঠিক অ্যান্সার বাইর হবে না। ঠিক আছে? আচ্ছা, 44 A man invested 1/3 of his capital at 7%, 1/4 at 8% and the remainder at 10%. If his annual income is টাকা 561, the capital is। এই অঙ্কটা আমাদের 39 নম্বর অঙ্কটার সাথে হুবহু মিল আছে। ঠিক আছে? এই যে if his annual income is টাকা 25, তাহলে এটা আপনারা নিজে থেকে করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, 44 নম্বরটা আর 39 নম্বরটা লিখে রাখতে পারেন। নেক্সট আসি 45 নম্বরে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট এট দ্য রেট অফ 10% per annum for 4 years on the principal which in 4 years at the rate of 4% per annum given the gives টাকা 1600 as simple interest। তাহলে এই অঙ্কটাতে কি বলতেছে, সূত্র দিয়ে করা যেতে পারে অঙ্কটা। বলছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট বের করুন এট দ্য রেট অফ 10% হারে পার annum বাৎসরিক ফর 4 years 4 বছরের অন দ্য প্রিন্সিপাল, একটা প্রিন্সিপালের, সেই প্রিন্সিপালটা কতটা বলে নাই। বলছে হুইচ ইন 4 years at the rate of 4% per annum gives টাকা 1600 as simple interest। যেই আসল টাকাটা 4% হারে 4 বছরে 1600 টাকা সিম্পল ইন্টারেস্ট দেয়। তাহলে এই যে সিম্পল ইন্টারেস্টের কথা বললো না, এখান থেকে আমরা ধরি লেট ক্যাপিটাল ইকুয়াল টু এক্স। তাহলে প্রশ্ন মতে এই এক্স টাকা 4% হারে 4 বছরে সুদ দিবে 1600 টাকা। তাহলে এই যে আমরা সরল সুদের সূত্র প্রয়োগ করলাম, এটা ইকুয়াল টু লিখলাম 1600। তাহলে আসি যে এই 4 × 16, তাহলে এখানে আসতেছে কত 100 উপরে 16, তাহলে x সমান সমান 1600 গুণন 100 ডিভাইডেড 16। 16 কেটে দিলে 100 100 100 মানে হচ্ছে 10,000। এই 10,000 টাকাটা কি, এটা হচ্ছে আসল। কার আসল? এই যে হুইসের মান হচ্ছে 10,000। ঠিক আছে? এই যে দা প্রিন্সিপাল বলছে না, তার প্রিন্সিপাল হচ্ছে 10,000। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসি এই দ্বিতীয় অংশটা থেকে প্রথম অংশের ক্যাপিটাল বাই করে নিলাম। দ্বিতীয় অংশের ক্যাপিটাল আর প্রথম অংশের ক্যাপিটাল একই, কিন্তু দ্বিতীয় অংশটা সিম্পল ইন্টারেস্টে, এই জন্য ক্যাপিটালটা খুব সহজে পাইলাম। এখন আসি এই 10,000 টাকা আমরা 4 বছর হিসাব করব 10% হারে। এটা শর্টকাট তো আমরা শিখছি অলরেডি, 5 বছরে যেহেতু বাড়ি করে ফেলছি। তাহলে 10,000 এর 10% হারে কি 1,000 1,000 1,000, তারপরে কত, ও সরি 4 বছর তো 4টা 1,000, তারপরে আবার 1,000 এর জন্য কত 100 100 100, 1100 এর জন্য কত 110 110, 1210 এর জন্য কত 121। উত্তর কি চাইছে? শুধু চক্রবৃদ্ধি সুদ চাইছে, তাই না? তাহলে এই সুদগুলো যোগ করলে হয়ে যাচ্ছে 1,000 1,000 1,000 4,000 4,300 আর 200 500 আর 100 600, 4,631 টাকা। 4,600 10 10 20 21 41 টাকা, 4,641 টাকা। তাহলে 4,641 টাকা এই যে এতে আছে। আর সূত্র দিয়ে করলে কি হবে, তারপরে লিখে লিখে করলে কি হবে, এগুলো তো অলরেডি অনেক আগে কথা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে দেখেন খুব বেশি জটিল কিন্তু না, এত বড় একটা ডিজিটের এবং বড় সংখ্যা 4 বছরের অঙ্ক তারপর সমান, কারণ ডিজিট গুলো সহজ দেওয়া আছে। ঠিক আছে? আর এখানে সরাসরি আসলটা না দিয়ে একটা প্যাঁচ লাগাই দিচ্ছে। এই যে এরপর চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য শখের নিয়মে ভাবুন। এই যে শখটা যেভাবে বলছি এইভাবে কিন্তু দেখেন কত সুন্দর করে বইয়ে রিপ্রেজেন্ট করে দিচ্ছি। ক্লাসের সাথে এটা কিন্তু চাইলে সুন্দর করে ম্যাচিং করে পড়তে পারেন আপনারা। 46 নম্বরে কি বলছে দেখেন, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল, উল্টা পাশে 46 নম্বর বলছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ মানি টাকা 20% পার অ্যানাম ফর 3 ইয়ার্স ইজ টাকা 48। তার মানে 20% হারে একটা নির্দিষ্ট টাকার 3 বছরে, সাধারণত 3 বছর থাকে না, 2 বছর 1 বছর এগুলো থাকে, কিন্তু এবার 3 বছর দেওয়া আছে, ইজ টাকা 48। 48 টাকা হচ্ছে পার্থক্য। হোয়াট ইজ দ্য সাম, সাম কত? তাহলে সূত্র দিয়ে যদি করি আমরা, তাহলে কি করবো, পি প্রিন্সিপালটা পি ধরলাম, 1 প্লাস
20% মানে 20/100 কত বছর এখানে 3 বছর মাইনাস পি এটা করলে কি বাইর হবে 3 বছরের সুদ বাইর হবে মাইনাস প্রিন্সিপাল তো সেম প্লাস 1 প্লাস সুদের হার তো সেম কিন্তু এখানে সময়টা 2 বছর ঠিক আছে মাইনাস পি কেন কারণ সুদ আসল থেকে সুদ বাদ দিতে হবে আসল বাদ দিতে হবে তাহলে সুদ আর সুদ এই দুই সুদ এই পার্থক্য হচ্ছে 48 টাকা তাহলে এটিকে প্রশ্ন মতে কি বাকিটা এটাই প্রশ্ন মতে আর কি প্রশ্ন মতে আমরা লেট ধরছিলাম আর কি প্রিন্সিপালকে পি ধরছিলাম বাকিটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে ঠিক আছে এই ক্ষেত্রে কাটাকাটি করে ছোট হয়ে যাবে মানে 6/5 এর উপরে কিউব পি হ্যাঁ তার মানে 6 এর উপর এটা হচ্ছে 216 আর 125 মানে 216 পি 125 মাইনাস পি তাহলে 125 বাদ দিব তাহলে 125 216 থেকে 125 বাদ দিলে 100 থাকে 100 থেকে আবার যদি 9 বাদ দেই তাহলে থাকে 91 পি মাইনাস এই পাশে একই রকম ঠিক আছে 5 6 6 6 36 আর নিচে 25 36 পি থেকে নিচে 25 আর এখানে 25 পি বাদ দিলে 9 পি থাকে ঠিক আছে তাহলে এটা সমান সমান 25 সরি 5 5 5 25 হ্যাঁ 25 আর হচ্ছে 9 পি ইকুয়াল টু হচ্ছে 48 25 125 5 5 9 45 45 এর বদলে 46 পি সমান সমান 48 গুণন 125 46 পি আসলো এর অ্যান্সার কত আসছে কত 125 এটা 16 কাটাকাটি করতে কোথায় বললো 3x/4 5 3x/5 এখানে 5 আর 6/5 স্কোয়ার করলে 36 আর 25 পিটা গুণ করে দিলে 36 পি মাইনাস 25 পি দিলে 11 পি আচ্ছা এখানে মিস্টেক হচ্ছিল ঠিক আছে 11 পি আর তাহলে 5 11 55 91 থেকে 55 চলে গেলে আচ্ছা এটা আপনারা বাকি অংশটা আমি করে না দিই মানে শেষের দিকে চলে আসলে তো মনোযোগ কাজ করতেছে না বাকিটা আপনারা করে নেবেন ঠিক আছে বইয়ে দেওয়া আছে একটু হেল্প নিলে হয়ে যাবে আর শর্টকাটটা একটু দেখাই দেবো এটার স্যার 46 একটা সিম্পল ইন্টারেস্ট দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে তো ঝামেলা হয়েছে দুইটা তো কম্পাউন্ড করে ফেলছি আসলে তো সাম অফ মানি 80% 3 বছরের দুইটা 3 বছরের আমি তো আইডিয়া করে কাজ করতেছি বুঝলাম না এখানে 3 বছরের কম্পাউন্ড একটা আছে আর 3 বছরের সিম্পল হবে এটা সরি এই জন্য মিস্টেকটা হচ্ছিল মানে মিলতেছিল না পি গুণন কত 20% গুণন 3 বছর ডিভাইডেড 100 ইকুয়াল টু হচ্ছে 48 ধান্দা আছে তো কিসের আচ্ছা এখান থেকে এখানে ক্যালকুলেশন করলে তো হয়ে যাচ্ছে 5 এটা হচ্ছে 3p/5 আর এখানে 91p/125 এটা ঠিকই ছিল ঠিক আছে তাহলে 125 5 25 3 25 75 গেলে 16p এটা সমান সমান 48 না আর এখানে 125 ইকুয়াল টু 48 অতএব p সমান সমান এই যে 16 মানে 48টা ডান পাশে আছে আর ওই পাশ থেকে আচ্ছা 16 দিয়ে 48 গেলে 3 আর 125 গুণ করলে হচ্ছে 375 আচ্ছা আমার এখানে লিখতে একটু মিস্টেক হয়েছে না ওটা কোম্পানি ইন্টারেস্ট তো না 2 বছরের ওটা 3 বছরেরই সিম্পল ইন্টারেস্ট আচ্ছা এটা একটা শর্টকাট সুন্দর করে দেখাই দিছি বইয়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে চার্টটাকে এখানে দিছে চার্টটা দেওয়া নাই চার্টটা একটু দেখাই দিতে পারি বাট চার্টটা একটু বুঝতে জটিল হয়ে যাবে আপনি এইভাবেই করবেন সমস্যা নেই এইভাবে ভালো হবে সামাদি শুভ বলছেন 12.8% আমার 48 হ্যাঁ এটা শর্টকাটটা একটু দেখা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে 3 বার 20% করে সরল সুদ হচ্ছে 60% প্রোভাইড করবে আর চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট প্রোভাইড করবে দেখেন 20% আবার 20% মানে 3 বছরে আসল 20% তো থাকবে এই 20-এর 20% মানে হচ্ছে 4% 20-এর আবার এই 20-এর 20% মানে 4% আর 24-এর 20% মানে হচ্ছে 4.8% সরি 0.8% ঠিক আছে 20-এর 20% মানে 4% 20-এর 20% মানে 4% ওকে আর এখানে হচ্ছে কত এখানে হচ্ছে 4.8% তাহলে হ্যাঁ 4.8% 24-এর 20% মানে 4.8% এখন এই তিনটা হচ্ছে পার্থক্য 4 কারণ এই সরল সূত্র এখানে আছে তাই না তাহলে এটা হচ্ছে 60 72.8% 72.8% লেখার দরকার নেই কারণ আমরা এক্সট্রাটাই আমরা ধরে নিব এক্সট্রা পাওয়া যাচ্ছে অতিরিক্ত তাহলে 12.8% এর ভ্যালু হচ্ছে 48 তাহলে 100% এর ভ্যালু হচ্ছে
এই যে 12.8 উপরে হচ্ছে 100, দশমিক তুলে দিলে 10, 6 আসতে 48, 8 16, 16 আর কি 16 দিয়ে কাটলে 4 25 100, 4 চক 16, 4 দুগুণা 8, 2 6 3, 3 25 75, দুগুণা 6 আসতে 48, 8 কে 8, 6 আসতে 48, 16, 12.8% এর মান 48, 12.8% এর মান 48। কাটাকাটিটা মিস্টেক হচ্ছে কোথায়, তাড়াহুড়া করতে যায়। 100 দশমিক তুলে দিলে একটা 10, 8 দিয়ে গেলে 6 টা 48, এটা হচ্ছে 16, 4 দিয়ে গেলে 4 25 100, আর এখানে হচ্ছে শুধু 4, 3 2 2 5, 5 25 125, আর 3 25 175। হ্যাঁ, এখানে মিস্টেক করেছিলাম যে এখানে 2 দিছিলাম, এখানে তো 5 হবে, কারণ 2 দিয়ে কাটতেছি 5, আর এখানে 3, 5 25 125, 3 25 175। হ্যাঁ, ঠিক আছে। আদার্স মানে শেষের দিকে, ঠিক আছে। ইফতেখার খন্দকার, স্পেসিফিক একটু বলেন তো, আপনার কথা শুনি। স্যার আমি ক্লাসগুলো বুঝতেছি না, আজকের ক্লাসের প্রশ্নগুলো তো কঠিন। আপনি কি গত 2 দিনে 2 ঘন্টা বা 1 ঘন্টা ধরে এই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস মানে বই ঘাটাঘাটি করছেন কিনা আগে সিরিয়াসলি বলেন, এক সত্য কথা বলবেন, ঠিক আছে। এবং আগের যে 2টা ক্লাস, এই 2টা ক্লাসে অ্যাটলিস্ট 1.5 ঘন্টার একটা মানে এই 6 ঘন্টার একটা ক্লাস আপনাকে যা দুর্বল তার 2 বার দেখা লাগতো। তার মানে আমরা গত 1 সপ্তাহ ধরে তার তো মাঝখানে একদিন বন্ধ ছিল, মানে গত 10 দিন ধরে, 10 দিনেরও বেশি হবে, মানে ঈদের পরে তো আসেই শুরু করলাম কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না। তো এই সিম্পল ইন্টারেস্টের বাকি ছিল মানে নাকি, যাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করলাম। এই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাস গত 10 থেকে 12 দিন ধরে নিতেছি। 12 দিন ধরে কম্পাউন্ড ইন্টারেস্টের তো কয়েকবার কবর দিয়ে দেওয়া যায়, কবর 48টা ম্যাথ করতেছি 12 দিন ধরে। এখন আসি, কেন বুঝতেছেন না? এর কারণ হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের বক্সটা বুঝতেছেন না, এর হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিকটা বুঝতেছেন না, এক্স ধরে সমীকরণ কিভাবে সাজাচ্ছি বুঝতেছেন না, কাটাকাটি গেলে করতেছি এটা খুব গুরুত্ব দিতেছেন। কাটাকাটি তো গুরুত্ব দেওয়ার দরকার নেই, আমি প্রশ্ন মতো লাইন সাজাই দিছি, লজিকটা ধরাই দিছি, মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে। আর ওই যে 12.8%টা এক্সট্রা, এটা চক্রবৃদ্ধি সুদের কারণে পাওয়া যাচ্ছে, এটা তো পার্থক্য। এটা তো এইরকম পার্থক্যের অঙ্ক অনেকগুলো করাইছে। স্যার ভয়েসের প্রতিধ্বনি হচ্ছে, কই দেখি। এটা তো এরকম পার্থক্যের অঙ্ক অনেকগুলো করাইছে, কই স্যার ভয়েসের প্রতিধ্বনি সুদ চাইছে, তাই না? তাহলে এই সুদগুলো যোগ করলে হয়ে যাচ্ছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, কোনো প্রতিধ্বনি নাই তো। 4300 আর 200 500 আর 100 600 4000। নিজে সিরিয়াসলি না পড়লে হবে না ভাই, এই ক্লাস যেভাবে নিলাম না, আপনাকে ওপেন চ্যালেঞ্জ বলতেছি, ওপেন চ্যালেঞ্জ, একেবারে সিরিয়াসলি যে প্রশ্নগুলো আজকের ক্লাসে করাই দিলাম, এই রকম প্রশ্নের সমাধানের যে কোনো একটা ক্লাস ইউটিউব ফেসবুক থেকে যে কোনো বাংলাদেশি অথবা ইন্ডিয়ান কলকাতার রাইটারের ভিডিও আছে, এরকম একটা ভিডিও বার করেন যে এই লেভেলের কোয়ালিটি ক্লাস, মানে কোয়ালিটি প্রশ্ন ক্লাসের কন্টেন্টে আছে। তো আজকেই তাহলে তার মানে ব্যাপারটা হচ্ছে যে এইরকম প্রশ্ন আপনি আজকেই প্রথম শুনলেন, ঠিক আছে, অবশ্যই আপনার কঠিন লাগতেছে, আমাকেও তো পড়াইতে কঠিন লাগতেছে, কারণ এই বিষয়গুলো তো এত ইজি না। আমি চেষ্টা করতেছি ইজিলি বোঝার, কিন্তু ইজিলি বোঝানো যাচ্ছে না, তো অনেকগুলো ঘুরাই ফেরে কথা বলতে হচ্ছে, কাটাকাটি করতে যে মিস্টেক হয়ে আমার সময় লাগতেছে, তো ডিজিটগুলো একটু বড় বড় দেওয়া আছে, তো সমস্যা নাই, আপনি আরো সময় দেন, কিন্তু আপনার আগের 2টা ক্লাস আপনি কতটুকু সময় দিচ্ছেন সেটার উপর আজকের বুস্টটা নির্ভর করবে। আচ্ছা, তারপরে যদি কোনো সমস্যা হয়, আপনি বলতেছেন না যে সমস্যা হবে না, আমাকে পার্সোনালি ইনবক্সে নক করেন, কিন্তু এই কথা বলিয়েন না কিছুই বুঝি নাই, কারণ গত 12 দিন ধরে এই 48টা প্রশ্ন মাত্র সমাধান করতেছি। না, আমার নিজেরই মনে হচ্ছে যে কি রে, একটা জায়গায় দাঁড়ায় আছে মনে হয়, সামনে যে ফার্স্ট আগাইতে যাচ্ছে সেটা যে কি করবো। আচ্ছা, 47 নম্বর কি বলছে, প্রিন্সিপাল পি বিকামস কিউ ইন 2 ইয়ার্স। আচ্ছা, এগুলো হচ্ছে আইকিউ টাইপের প্রশ্ন দিছে, হ্যাঁ, জাস্ট মাথা খাটানোর। দেখেন এটা প্রশ্ন দেখেন তো, যে আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট কত ভালো বুঝলে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব, আর ভালো না বুঝলে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। কি বলতেছে দেখেন, এখানে কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট শুধু লজিকের খেলা। ইফ এ প্রিন্সিপাল পি, তাহলে আসলটা হচ্ছে পি টাকা, কাজটা কথা বলতে বলতো মানে ঘর দরজা লাগিয়ে কথা বলতে বলো। পি বিকামস কিউ ইন 2 ইয়ার্স when the interest r% is compounded half yearly। তাহলে 2p টাকা 2 বছরে r% হারে হাফ ইয়ারলি হচ্ছে ইন্টারেস্টের রেট, তাহলে পি টাকা হয়ে যাচ্ছে কিউ টাকা। সিরিয়াসলি খেয়াল করেন,
পি টাকা হয়ে যাচ্ছে কিউ টাকা। কত বছরে? 2 বছরে, যেখানে ইন্টারেস্টের রেট R% এবং এই R%টা হচ্ছে হাফ ইয়ারলি হিসাব। তাহলে প্রথম অংশটার হিসাবটা হচ্ছে সম্পর্ক টাকার পি টাকা কিউ টাকা হয়ে যাচ্ছে কত বছরে? 2 বছরে। ইন্টারেস্টের রেট R% এবং এখানে হিসাবটা হবে হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি হলে কি হয়? ইন্টারেস্টের রেটটাকে অর্ধেক করে নিতে হয়, কিন্তু এখানে কোনো ক্যালকুলেশনের দরকার নাই। এখানে কি আছে দেখাচ্ছি। এন্ড ইফ দ্য সেম প্রিন্সিপাল মানে এটা একটা পার্ট ক্লোজ, এই পি প্রিন্সিপালটায় বিকাম কিউ হয়ে যাচ্ছে 2 ইয়ার্স, এখানে 2 বছর। when ইন্টারেস্ট S%, তাহলে এখানে ইন্টারেস্টের রেটটা হচ্ছে S%। তাহলে কাহিনী কিন্তু সেম, এখানে পি হচ্ছে কিউ, এখানেও পি হচ্ছে কিউ, এখানে 2 বছর, এখানে 2 বছর, কিন্তু এখানে ইন্টারেস্টের রেট 8%, বাট এই 8% আবার হাফ ইয়ারলি, আর এখানে ইন্টারেস্টের রেট S% ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে না। আচ্ছা, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে নিচের কোনটা সঠিক? এখন এই পি কিউ ধরে তো কোনো ক্যালকুলেশন করা সম্ভব না। তাহলে আমরা এতক্ষণ ধরে কম্পাউন্ড ইন্টারেস্ট আর হাফ ইয়ারলি, কম্পাউন্ড অ্যানুয়ালি আর কম্পাউন্ড হাফ ইয়ারলি হলে কি কাহিনী হয় ওটা থেকে একটু ক্যালকুলেশনটা বুঝি। তাহলে 2 বছরের কথা বলছি তো, সাপোজ ধরেন 1000 টাকা, 10% ইন্টারেস্টের রেটটা ধরি, তাহলে হিসাব করতে সুবিধা হয়, অথবা 20% ধরি। হ্যাঁ, তাহলে কি হয় দেখেন, 20% হলে প্রথম বছরে 200 টাকা, পরের বছরে 200 টাকা। হ্যাঁ, আচ্ছা সরি, এখানে 20%, এখানে হাফ ইয়ারলি বলছে তো, ইন্টারেস্ট রেট কিন্তু সেম, তাহলে আমরা 20% ধরি। হ্যাঁ, তাহলে 20%টা হয়ে যাবে কত? 10%। সিরিয়াসলি খেয়াল করেন, তাহলে মানে অর্ধেক করার কারণে, হাফ ইয়ারলি বলার কারণে মনে করি ইন্টারেস্ট রেট আর এর মান 20, পি এর মান 1000, এইভাবে হিসাব করতেছি। তাহলে এখান থেকে আসতেছে 10% হারে 100 টাকা, 100 টাকা, 100 এর 10% মানে 10 টাকা, তার মানে টোটাল 1210 টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে? পি এর মান যদি 1000 হয়, বয়স সময় যদি 2 বছর হয়, না 2 বছর এটা না, কিন্তু এখানে একটা কাহিনী আছে, এখানে 2 বছর মানে 4 বার হিসাব হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে 4 বার হিসাব হলে তো 4 বছরের মতো হিসাব হলে এখানে আরো ইন্টারেস্টটা বাড়ে যাবে, ঠিক আছে, সুদ আসলটা। কিন্তু এই কাহিনী করতে গেলে তো আমাদের মানে পুরো ক্যালকুলেশন করে দেখাতে গেলে তো অনেক সময় লাগবে। তাহলে আমরা শুধু হাফ ইয়ারলি ইন্টারেস্ট আর মানে বাৎসরিক ইন্টারেস্টের ডিফারেন্সটা কি হয় সেটা একটু দেখি, তাহলে বুঝে যাবো, ঠিক আছে? দেখেন এখানে একটু বোঝাই। 100 টাকার ধরে হিসাব করি, মানে 10% ইন্টারেস্টের রেট। ইয়ারলি হলে কি হয় আর হাফ ইয়ারলি হলে পার্থক্যটা কি হয়, এটা বুঝলে এই অঙ্কটা পারা যাবে। তাহলে 100 টাকা 10% যদি ইন্টারেস্টের রেট হয়, তাহলে 1 বছরে হয়ে যাবে কত টাকা? এখানে 5% হারে। আমরা দেখছিলাম হাফ ইয়ারলি ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্টের পরিমাণটা বেশি হয়। এই কথাটাই মানে এখানে ক্যালকুলেশন করে পাওয়া যাবে না, কারণ আছে যদি আপনি 1 বছর ধরেন, তাহলে এই হাফ ইয়ারলিটা 2 বছর হয়ে যাচ্ছে, 2 বার। কিন্তু তখন আবার কম্পাউন্ড ইন্টারেস্টটা 1 বছর হিসাব করা তো যাচ্ছে না, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টটা 1 বছরে হয় না। আবার কম্পাউন্ডটাকে যখন 2 বছর ধরতে যাচ্ছি, তখন হাফ ইয়ারলিটা 4 বছর হয়ে যাচ্ছে, মানে অযথা মাথায় পেন হয়ে যাচ্ছে। তাহলে ওই লাইনে যাওয়ার দরকার নেই, আরো একটু বেসিকে দেখি। বেসিকে হচ্ছে কি, যে হাফ ইয়ারলি হলে কি কাহিনী হয়, তখন 100 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে 10% হারে 110 টাকা হয় সুদ আসল, মানে এটা হচ্ছে 110 টাকা প্রোভাইড করে। কিন্তু যখন হাফ ইয়ারলি ধরে সুদের হারটা, তখন 100 টাকা প্রথম বছরে দেয় 5 টাকা, আর প্রথম 6 মাসে দেয় 5 টাকা, পরের 6 মাসে আবার 5 টাকা, কিন্তু এই 5-এর 5% হিসাবে কিছু টাকা বেশি দেয়। 5-এর 5% মানে 5-5-25, 0.25 টাকা। তার মানে এবার পাওয়া যাচ্ছে 110 টাকা 25 পয়সা। সিরিয়াসলি খেয়াল, সিরিয়াসলি যে 100 টাকা আমার হয়ে গেল যখন অ্যানুয়ালি হিসাব হচ্ছে, 100 টাকা হয়ে গেল 10% হারে ইন্টারেস্টে 110 টাকা। কিন্তু যখন হাফ ইয়ারলি বলতেছে, তখন এই 100 টাকাটা হয়ে যাচ্ছে 110.25 টাকা। তাহলে আমি যদি বলি যে 100 হচ্ছে পি এর ভ্যালু, তাহলে এখানে পি, যেহেতু 2 জায়গাতে পি কিউ সমান ছিল, এইখানে কিউ আর এইখানে কিউটা সমান হচ্ছে না। কম্পাউন্ড ইন্টারেস্টের হাফ ইয়ারলির ক্ষেত্রে কিউটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এই কিউটাকে একটু ছোট করে 110 বানাইতে চাই, তাহলে আমাকে এইখানে ইন্টারেস্টের রেটটা 10% বা 5% এইভাবে না রেখে একটু হলেও কমাতে হবে, ধরেন 9.85% বা এইরকম একটা আনতে হবে। তার মানে অ্যানুয়ালি যে ইন্টারেস্টের রেটটা, এইটার থেকে এইটা সিরিয়াসলি খেয়াল করেন, উল্টা কথাটা কিন্তু উল্টা পাশে। অ্যানুয়ালি ইন্টারেস্টের রেট আর হাফ ইয়ারলি ইন্টারেস্টের রেট সেম হলে হাফ ইয়ারলির ক্ষেত্রে সুদ বেশি পাওয়া যায়। কিন্তু আপনি যদি সুদ সমান পেতে চান 2 জায়গা থেকে,
তাহলে আপনাকে অবশ্যই হাফ ইয়ারলি ইন্টারেস্টের রেটটা একটু হলেও কমাতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে অ্যানুয়ালি ইন্টারেস্টের রেটটা হচ্ছে এস, আর যেহেতু আমাদের দুই জায়গায় কিউ সুদ আসল সেম, পি টাকা রেখে কিউ টাকা পাওয়া গেছে, এখানে পি টাকা রেখে কিউ টাকা পাওয়া গেছে, তাহলে ইন্টারেস্ট বেশি করা যাবে না, তাহলে হাফ ইয়ারলির ইন্টারেস্ট রেটটা ছোট করতে হবে। তাহলে এইখানে আর এর মানটা ছোট হতে হবে, কারণ কি আরটা হচ্ছে হাফ ইয়ারলি, তাহলে এইখানে হাফ ইয়ারলি আর এর মান ছোট কোথায় আছে, সিতে, তাহলে সি হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা কোনো ক্যালকুলেশন টাইপের অঙ্ক না, আগের বুঝগুলার একেবারে সর্বোচ্চ প্রয়োগ যাকে বলে। এই অঙ্কটা সমাধান বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমি একটু ক্যালকুলেশন করতে যাই, একটু বেশি করে লেংদি করে ফেললাম, ক্যালকুলেশনের দরকার নাই। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু কমেন্টে জানাবেন। নেক্সট, a sum of money placed at compound interest double itself in 4 years. In how many years will it amount 8 times itself? এটা এমসিকিউ তে আসছে, এরকম প্রশ্ন রিটেনে প্রায় সময় আসে। তো ডাবল হয়ে যায়, a sum of money placed at compound interest double itself in 4 years, 4 বছরে ডাবল হয়ে যায়। In how many years will it amount to 8 times? 8 বছর হয়ে যায়, 8 গুণ হয়ে যাবে কখন? এটা করে দেয়, এটা রিটেনের জন্য কাজে লাগবে, ঠিক আছে? তাহলে লেট এই ক্যাপিটাল একটু পি, তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে দেখেন, 4 বছরে ডাবল হয়ে যায়, তাহলে লিখতে হবে কি পি ইন্টু 4 বছর 1 প্লাস আর পার্সেন্টের উপরে 4 ইকুয়াল টু ডাবল মানে 2p হয়ে যায়। তাহলে এটা পি গুণ অবস্থায় আছে, এই পাশে গুণ অবস্থায় আছে, তাহলে পি পি কেটে দিলে 1 প্লাস আর টু দি পাওয়ার 4, এর ভ্যালুটা হচ্ছে কত, এর ভ্যালুটা হচ্ছে 2, অতএব 1 প্লাস আর টু দি পাওয়ার 4, আর মানে পার্সেন্টেজ ধরে নেবেন, ইকুয়াল টু 2। এখন 8 টাইমস বলছে, লেট আফটার n ইয়ার্স পি উইল বি 8p, মানে এই যে 8 টাইমস না, তার মানে পি টাকাটা 8 গুণ হয়ে যাবে কত বছর পরে, এই যে n ইয়ার পরে। তাহলে প্রশ্ন মতে পি গুণন 1 প্লাস আর পার্সেন্ট ইকুয়াল টু 8p, এই যে এখানে n দিছি না, n টাইম পরে 8p হবে, তাহলে দুই পাশে পি পি কাটা, তাহলে এখানে নিচে হচ্ছে 100, ঠিক আছে না? আচ্ছা, এইটা হচ্ছে এইটার মানটা এখান থেকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে? এখানে আমরা দেখতেছি কি যে 8 আছে, ঠিক আছে? 8 কে আমরা ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে দেখেন 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু 8 আছে না, 8 মান হচ্ছে 2 কিউব। এখন এখানে দেখেন এই পুরাটার মান হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এই 2 এর জায়গায় আমরা এটা বসাই দিতে পারি, তাহলে বা এখান থেকে মানে এই জিনিসটা এখানে থাকলো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, আর এখানে যে 2 আছে না, এই 2 এর পরিবর্তে এই পুরো পাওয়ারটা লেখা যায়, তাহলে দুই পাশে বেসটা সমান হয়ে যাবে, 1 প্লাস আর বাই 100 ডিভাইডেড এটার পাওয়ার হচ্ছে 4, আর এটা 4 আর এই আগে থেকে যে 3 আছে, তাহলে 3টা গুণ অবস্থায় হবে। তাহলে এইটা আর এটা যেহেতু মিলে গেছে, তাহলে n ইকুয়াল টু 3 আর 4 12, তাহলে এখানে হচ্ছে এ হচ্ছে 12 বছর, n যেহেতু বছর ধরছি, তাহলে n হচ্ছে 12 বছর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর তো কিছু নাই, এই যে 51টা শেষ, আর অঙ্ক নাই নিচে, ঠিক আছে? 48টা প্রশ্ন ক্লিয়ার, সবগুলো অঙ্ক করে দিলাম আজকের। এখন আপনারা প্র্যাকটিস পার্টে সব অঙ্ক করবেন। দেখেন তো কোন অঙ্কটা ছেড়ে দিলে আপনারা বুঝতে পারতেন, হয়তো ফ্র্যাকশনে একটা দুটো অঙ্ক ছেড়ে দিলাম, এই যে শেষে যে দুটো অঙ্ক করে দিলাম, এই দুটো অঙ্ক যদি যেটা ছেড়ে দিলাম সেটা ধরেন আছে সমস্যা হয়তো। তাহলে মোটামুটি আমরা কিন্তু সব টাইপের অঙ্ক করে দিলাম। এরপরে আমাদের মিক্সার টপিকটা বাকি আছে, মিক্সারের লেগেশনটা করে দিই, করে দেওয়ার পরে আমরা চলে যাব জ্যামিতিতে, নাকি? স্যার এটা শর্টকাট সলভ করে দেবো, সুপার শর্টকাট কোনো রুলস নাই না, এটা কিন্তু বেশি সময় লাগবে না, এটা বুঝে গেলে না আপনারা 2-3বার প্র্যাকটিস করবেন, জাস্ট মানটা বসাই দিলে দ্রুত হয়ে যাবে, সময় লাগবে না এই অঙ্কটা করতে, সিরিয়াসলি বলতেছি। সুপার শর্টকাট এটা হবে না, আর কারণ আছে। সুপার শর্টকাট এটা এই জন্য হবে না, কারণ যতই একটা বছর 2টা বছর চেঞ্জ হবে, ততই সুদের হার কম বেশি হয়ে যাবে, আর যখন সুদের পরিমাণ কম বেশি হয়ে যাবে, তখন তো আপনি এক রুলস দিয়ে ওই কিংয়ের মতো করতে পারবেন না যে 1 বছরে সুদ পায় 20 টাকা, অতএব 10 বছরে 100 টাকা, এটা হবে না। কেন? কারণ 10 বছর আসতে আসতে তো 5 বছর আসতে আসতে তো সুদের পরিমাণগুলো একটু একটু করে বাড়বে, আবার সমান্তরাল ভাবে বাড়বে না, সুদের হারের হিসাবে বাড়বে।
মানে আবার সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে সুদ আসল হবে, আবার সুদের পরিমাণ বেশি হয়ে যাবে, তার মানে জ্যামিতিক হারে বাড়তে থাকবে। তখন এটা কোনোভাবেই শর্টকাটে করা যাবে না। আর একটা শর্টকাট করা যায়, সেটা হচ্ছে এরকম 4 গুণ 3 গুণ বলা থাকলে মুখস্থ, তাছাড়া চলবে না। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।